খুব ইম্পর্টেন্ট এবং ছোট্ট একটি ভিডিও, সবাই শেষ পর্যন্ত শুনতে থাকো। 3টে পয়েন্ট। ফার্স্ট পয়েন্টে গেট ইট 2022 এই ব্যাচ থেকে যারা কোয়ালিফাই করেছিল তারা এই মুহূর্তে কোথায় কোথায় অ্যাডমিশন নিল, কোন কোন ইনস্টিটিউটে, সেটার একটা ইনফরমেশান আমি দেব। সেকেন্ড পয়েন্ট হচ্ছে গেট 2023-এর জন্য যারা প্রিপেয়ার করছো তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট কিছু কথা আমার মনে হয়েছে, সেগুলো আমি বলবো। আর 3 নম্বরে হচ্ছে এই এবং যেই, সেটা পিএসসি বা এমএসসি হতে পারে, এই পরীক্ষাগুলোর জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা কথা। তো প্রথমেই হচ্ছে গেট ইট 2022 এই ব্যাচ থেকে যারা কোয়ালিফাই করেছিল, আমি আগেও জানিয়েছিলাম যে 6জন কোয়ালিফাই করেছিল। সেই 6জনের মধ্যে সোমরাজ আইআইটি দিল্লি এমএ স্ট্রাকচার, শুভদীপ এবং কাশীনাথ আইআইএসটি শিবপুর স্ট্রাকচার, সুমন আইআইএসটি শিবপুর জিওটেকনিক্যাল, দেবলীনা এনআইটি দুর্গাপুর জিওটেকনিক্যাল এবং দেবজ্যোতি এনআইটি শিলচর ট্রান্সপোর্টেশন। এখানে এরা এই মুহূর্তে অ্যাডমিশন নিয়েছে, এরা জয়েন করছে বা করে গেছে। যাদবপুর ইউনিভার্সিটির এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ চলছে, প্রসেসিং চলছে। তো সেখানে যারা থ্রু গেট অ্যাপ্লাই করেছে বা যদি কোনো পরীক্ষা হয়, যেসব স্ট্রিমগুলোতে পরীক্ষা হয় সেখানে যারা পরীক্ষা দেবে তাদের যে ফাইনাল রেজাল্ট আসবে সেটা যদি এরপরে যদি কিছু পরিবর্তন হয় তাহলে সেটা আমি পরবর্তীকালে জানিয়ে রাখবো। তো এটা ছিল ফার্স্ট ফেজ। সেকেন্ড পার্টে যেটা নিয়ে কথা আমি বলতে চাইবো সেটা হচ্ছে গেট 2023-এর জন্য যারা প্রিপেয়ার করছো, মূলত সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়েই আমি কথা বলবো। সেটা হচ্ছে যে আমরা যারা 100 মার্কসের প্রিপারেশান নেওয়ার সবসময় সময় পাই না, অন্যান্য বছরে আমিও খুব পেতাম এমনটা নয়, তাদের জন্য আমিও যেটা আগেও বলেছি সেটা হচ্ছে যে 70 নম্বর ভালো করে করো, 75 নম্বর ভালো করে করো, হ্যাঁ, বা কিছুই টাইম পাওনি, 4 মাস হাতে টাইম আছে, অন্তত 60টা নম্বর ভালো করে করে যাও, সেখান থেকে যা নাম্বার স্কোর করতে পারবে সেটা। কিন্তু আমি এবছরের যে ব্যাচটা মানে গেট 2023-এর জন্য যে ব্যাচটা করছি, সেখানে আমি প্রথম দিন থেকেই যেটা বলতে যাচ্ছিলাম যে আমি কিন্তু 100 মার্কসের জন্য প্রিপেয়ার করাবো, সেটার জন্য আমি আমার সেট আপ নিয়ে রেডি, এবং সেই কমিটমেন্টেই আমি এখনও পর্যন্ত ফুলফিল করার চেষ্টা করছি। এবং আমি যেটা মোটামুটি ডেডলাইন দিয়েছিলাম, নিজেকেও দিয়েছিলাম, সেটা আমি পাবলিশও করেছিলাম। এই মুহূর্তে গেট ইট ব্যাচে যে 33-34 জন রেজিস্টার্ড অবস্থাতে আছে তাদের প্রত্যেককেই আমি বিফোর হ্যান্ড পুরো শিডিউলটা দিয়ে দিয়েছিলাম যে আমি এক্স্যাক্টলি কীভাবে পুরো প্ল্যানটা করছি। তো 100 মার্কস প্রিপারেশন এটা একটা ইটসেলফ একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কেন ইম্পর্টেন্ট আমি সেইটা একটু খোলসা করে বলতে চাইছি আজকের ভিডিওটাতে। খেয়াল করো বা একটু বোঝার চেষ্টা করো যে আমি কি বলছি সেটা তোমরা গ্রহণ করছো কিনা বা এটা গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে কিনা। হ্যাঁ, হতেই পারে যে অন্য কেউ দ্বিমত পোষণ করতে পারে। আমার কাছে ব্যাপারটা খুব সিম্পল। সেটা হচ্ছে যে ধরা যাক সয়েল মেকানিক্স বা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্টুডেন্টরা ভালো পারফর্ম করে, এটা আমার এক্সপিরিয়েন্স, এটা তোমাদেরও হয়তো এক্সপিরিয়েন্স। কিন্তু মুশকিলটা হচ্ছে যে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তুমি রাত দিন এক করে দিলেও, খুব এক্সেপশনাল কিছু স্টুডেন্ট ছাড়া বলছি, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে যে 15 নম্বর কোশ্চেন আসবে সেই 15 নম্বর কোশ্চেনে কিন্তু তুমি 15ই পাবে, এইটা তুমি কিন্তু দাবি করতে পারবে না। একদম গেটের ফাইনাল পরীক্ষার কথা বলছি, এটা হয় না। এটা যারা পরীক্ষা দিয়েছো এর আগে বা নর্মাল যে কোনো একটা গেটের ইয়ারের কোশ্চেন ধরে যদি কেউ প্রিপারেশন করো বা প্র্যাকটিস করো, তাহলে এই সত্যিটা নিশ্চয়ই সে বুঝতে পারবে যে 15 নম্বরের মধ্যে হ্যাঁ 10 নম্বর 11 নম্বর খুব ভালো প্রিপারেশন থাকলে নিশ্চয়ই করা যায়, কিন্তু 15 আউট অফ 15 ইটস ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট এবার সেটাতে আছে। সেটা হচ্ছে ওভারঅল গেট পরীক্ষা বা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই 3 ধরনের কোশ্চেন হয়, ইজি, মডারেট, ডিফিকাল্ট। গেট পরীক্ষাটা আমার অন্তত যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে সবসময় পান করা উচিত সেটা হচ্ছে ইজি এবং মডারেট কোশ্চেনগুলোর ওপরে। ডিফিকাল্ট কোশ্চেন কখন কোন সাবজেক্টের জন্য করবে সেটা একান্তই তোমার ব্যাপার। সেটা খুব রেয়ার কিছু জায়গা থাকতে পারে যে আমার স্টিল স্ট্রাকচারে খুব ভালো হোল্ড বা আমার ট্রান্সপোর্টেশনে দুর্দান্ত হোল্ড, একটা পার্টিকুলার সাবজেক্ট থাকতেই পারে যেখানে তুমি ডিফিকাল্ট কোশ্চেন নিয়ে ঘাটাঘাটি করতে পারো বা টাচ করতে পারো। সেটা নিয়ে আমি কথা বলছি না, আমি ওভারঅল জেনারেল একটা জায়গা থেকে বলছি যে আমার কাছে ইজি মডারেট কোশ্চেন কিন্তু 70% আসবে। এবার ব্যাপারটা দাঁড়ায় এরকম যে আমি কি করলাম না, আমি স্ট্রাকচার, স্টিল, কনস্ট্রাকশন প্ল্যানিং ম্যানেজমেন্ট, ইরিগেশন এরকম বেশ কয়েকটা সাবজেক্ট আমি ছেড়ে প্রিপারেশান নিলাম। তাতে করে দেখা গেল যে আমার প্রিপারেশানটা দাঁড়ালো হচ্ছে 80 মার্কসের। আমি যে সাবজেক্টগুলো টাচ করে গেলাম সেটা হচ্ছে 80 মার্কসের প্রিপারেশান দাঁড়ালো, ঠিক আছে। এবার এই 80 মার্কসের প্রিপারেশানের মধ্যে এটুকু তুমি কনফার্ম থাকো যে 70% তুমি ইজি মডারেট পারবে। তুমি যদি খুব ভালো প্রিপারেশান নিতে তোমার যদি থাকে তাহলে তুমি 70% অফ দ্যাট 80 মার্কস ইউ উইল গেট। ওকে, তাহলে 80% 80 মার্কসে 70% কত হয়? 27 56 নম্বর।
তুমি কিন্তু 56 নম্বরের বেশি খুব একটা দাঁত ফোটাতে পারবে না। এটা জেনারেল সিনারি, ঠিক আছে? আমি আবারও বলছি, আমি খুব এক্সেপশনাল স্টুডেন্ট যারা 200 বা 500-র মধ্যে র্যাঙ্ক করতে চলেছে তাদের জন্য আমি বলছি না অ্যাজ সাচ। ওকে, এবার তাহলে আমার কাছে আরেকটা কি স্ট্র্যাটেজি হতে পারে? আমার কাছে আরেকটা স্ট্র্যাটেজি হতে পারে, সেটা হচ্ছে যে আমি 100 মার্কসের প্রিপারেশন নিয়ে যাবো। এবার এটাতে কারোর অস্বস্তি হতে পারে যে 100 মার্কস অনেক বড় সিলেবাস, ঠিক আছে, মেনে নিচ্ছি, কিন্তু তুমি যদি সত্যি ফান্ডামেন্টাল জায়গা থেকে প্রিপারেশন নাও, কনসেপচুয়াল প্রিপারেশন নাও, তাহলে আবার কিন্তু পুরো ব্যাপারটা মাথাতে থেকেও যায়। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার এক্সপিরিয়েন্স না, আমার কাছে যে স্টুডেন্টরা পড়তে আসে, ঠিক আছে, তারা কেউ রকেট সায়েন্স পড়তে যাচ্ছে না, ফলে সেটা হচ্ছে তারা তোমাদের মতো জেনারেল স্টুডেন্ট, তাদের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে কনসেপচুয়াল প্রিপারেশন নিতে কেউ যদি নেয় বা ফান্ডামেন্টাল প্রিপারেশন যদি নেওয়া যায়, তাহলে কিন্তু ব্যাপারটা মাথায় থাকলো। এবার কি হবে, এবার তোমার কাছে স্ট্রাকচারাল অ্যানালিসিসের আইএলডি থেকে খুব সহজ একটা কোশ্চেন আসলো, বা আর্টস থেকে কোনো একটা সহজ কোশ্চেন আসলো, স্টিল ডিজাইন, জীবনে যে প্রথমবার স্টিল ডিজাইন পড়ছে সে যেই ছোটো ছোটো জিনিসগুলো পড়বে, বেসিক জিনিসগুলো পড়বে, সেখান থেকে কোনো একটা কোশ্চেন আসলো, তো সেটাও যদি তুমি টাচ করতে পারো, তাহলে তুমি দেখবে যে তোমার এবার 100 মার্কসের জন্য তুমি প্রিপেয়ার্ড, তার 70% হচ্ছে তোমার ইজি মডারেট কোশ্চেন এর মধ্যে কিন্তু জমে আছে। অর্থাৎ এখন কিন্তু তুমি চাইলেই 70% স্কোর করতে পারবে কিনা সেটা তোমার প্রিপারেশনের উপর ডিপেন্ড করে, কিন্তু তুমি অ্যাটেম্প করতে পারবে এবং কনফিডেন্টলি অ্যাটেম্প করতে পারবে। ওকে, এখানে আরেকটা জিনিস বলার সেটা হচ্ছে যে ইজি মডারেট কোশ্চেন করতে গিয়ে স্টুডেন্টরা যতটা কনফিডেন্ট থাকে এবং তার মার্কস পাওয়ার প্রবাবিলিটি যতটা বেশি থাকে, ডিফিকাল্ট কোশ্চেন কেউ বুদ্ধি লাগালো, করলো, কখনো হলো না, কিন্তু সেখানে যেহেতু কনফিডেন্সের অনেকটাই অভাব থাকে, ফলে সেটা হচ্ছে সেখান থেকে স্কোর করে আনাটা কিন্তু একটু হয়তো ডিফিকাল্ট হতে পারে। এবার আমি বললাম যে ইজি মডারেট কোশ্চেন 70%, হতেই পারে সেই 70% কারোর ক্ষেত্রে 75% মনে হলো, সেটা পরের কথা, আমি খুব জেনারেল কথা বলছি, আবারও বলছি। ফলে আমার কাছে দুখানা স্ট্র্যাটেজি হতে পারে। একটা, আমি প্রথমে যেটা বললাম যে আমি কিছু সাবজেক্ট ছেড়ে বাকি সাবজেক্টের মধ্যে অনেকটা বেশি ইনভলভ থাকলাম, এবং মুশকিল হচ্ছে, যেটা আমি প্রথমে বলেছিলাম, আমার সেখানেই ফিরে আসছি, যে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং তুমি যত খুশি ওখানে এফর্ট দিয়ে দাও না কেন, তুমি কিন্তু ওই 70% অফ দ্য জিওটেকনিক্যাল যা আছে আর কি, আউট অফ 15 তুমি 10 বা 11, তার বাইরে কিন্তু তুমি ওই লিমিটটা ক্রস করতে পারবে না। তার জন্য তোমাকে এক্সেসিভ একটা এফর্ট দিতে হবে। তার থেকে বেটার, মানে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কেন, ধরো হাইড্রোলজি থেকেও এরকম কোনো কোশ্চেন হতে পারে যেটা ডিফিকাল্ট গ্রেডের, তো তুমি হাইড্রোলজি সহজ সাবজেক্ট বলে তুমি পড়ে গেছো, সেখান থেকে ডিফিকাল্ট কোশ্চেন আসছে, তুমি ওটা নিয়ে পড়ে গেছো 10 মিনিট 15 মিনিট, তোমার পুরো পরীক্ষাটা কিন্তু ওখানেই শেষ হয়ে যাবে। তার থেকে তো বেটার যদি আমার এখানে আরসিসি থেকে কোনো একটা সহজ কোশ্চেন আসে, আমার কাছে যদি কোনো স্ট্রেংথ অফ রিজাল্ট থেকে কোনো সহজ কোশ্চেন আসে, ম্যাথামেটিক্স যে জায়গাটা সবাই অনেকটা একটু ভয় পায় আর কি, সেটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে তোমাকে যদি হঠাৎ করে ইলিপ্টিক্যাল, প্যারাবোলিক বা হাইপারবোলিক এরকম টাইপের কোনো কোশ্চেন দেয়, কোন ইকুয়েশনটা, মানে এই ইকুয়েশনটা কোন ধরনের ইকুয়েশন, এরকম যদি তোমাকে কখনো জানতে চায়, ঠিক আছে, তার থেকে সহজ কিছু হতে পারে না, এরকম সহজ কোশ্চেন এসছে এর আগে। ফলে তুমি পার্টিকুলারলি কিছু সাবজেক্ট প্রিপেয়ার করবে, এরকম যদি স্ট্র্যাটেজি না নিয়ে যদি স্ট্র্যাটেজিটাকে একটু চেঞ্জ করো, তাহলে দেখবে তোমার কিন্তু মাথার মধ্যে কম চাপ নিয়ে, কম টেনশানে অনেকটা স্কোর করার একটা সুবিধা কিন্তু তুমি পাবে, এটা আমার মনে হয়েছে। তো এটা ভেবে দেখো তোমরা। আমি এর আগে বলেছি যে মাইনর সাবজেক্ট সেগুলোকে আপাতত সরিয়ে রাখো, যদি এই মেজর সাবজেক্ট, আমি কিন্তু কখনোই এটা বলিনি যে 100 মার্কসের প্রিপারেশন নিও না। আমি যেটা বলতাম সেটা হচ্ছে যে যতক্ষণ না তোমার এই 80% একটা যে মেজর সাবজেক্টগুলো, সেইগুলো যতক্ষণ না প্রিপেয়ার্ড হচ্ছে তুমি ভালো করে, ততক্ষণ তুমি ওইগুলোতে যেও না, ঠিক আছে? এবার ভালো করে প্রিপেয়ার্ড হওয়া মানে এটা নয় যে আমি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের থেকে যে 10 বা 12 নম্বর আসছে বা 8 নম্বর আসছে সেইখান থেকে পুরোটাই পারবো, ঠিক আছে, বা ফ্লুইড মেকানিক্স থেকে 8 নম্বর আসছে, আমি 8 নম্বর পুরোটাই পারবো, এনভায়রনমেন্ট 10 আমি 10ই পারবো, এরকম হয় না। ডেফিনেটলি তোমরাও নিজেরাও দেখেছো, এনভায়রনমেন্ট থেকে ডেফিনেটলি 1-2 নম্বর 3 নম্বর ডিফিকাল্ট কোশ্চেন আসতেই পারে। তো সেইটা নিয়ে মাথা খারাপ না করে আমার মনে হয় সুইচ টু দ্য নেক্সট সাবজেক্ট, ওকে, অর নেক্সট টপিক, যে টপিক থেকে তুমি আবারও একটা ইজি বা মডারেট কোশ্চেন আসলে সেটা তুমি কিন্তু অ্যাটেন্ড করে নিয়ে চলে আসতে পারবে। এবার এইটা আমি তাদের জন্যই বলছি যারা অলরেডি ফেব্রুয়ারি মার্চ থেকে পড়াশোনা শুরু করেছো, বা অন্তত আগের বছরটা থেকে প্রিপারেশন নিয়েছো, তাদের জন্য ব্যাপারটা শুনতে ভালো, বুঝতে ভালো, এবং এক্সিকিউটও করা যাবে, ডেফিনেটলি এক্সিকিউট করা যাবে। আমি আমার স্টুডেন্টদের অন্তত সেভাবেই প্রিপেয়ার করাচ্ছি, আমি তোমাদের সাথেও ব্যাপারটা শেয়ার করলাম। কিন্তু যারা এই ধরো জুলাই আগস্ট থেকে অনেকেই প্রিপারেশন নেওয়া স্টার্ট করে 6 মাস একটা হাতে নিয়ে, এবার 6 মাস হাতে নিয়ে যারা প্রিপারেশন করছো তাদের ক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে যে ডেফিনেটলি এরকম হতেই পারে যে তুমি 100 মার্কস কভার করে ফেললে উইথ ইজি অ্যান্ড মডারেট টাইপ অফ কোশ্চেন্স, ঠিক আছে, হতেই পারে, তাহলে তো ফাইন, কোনো অসুবিধা নেই। না হলেও অন্তত যেটা তোমার করা উচিত সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট এমনভাবে তুমি পড়ো, যতগুলো সাবজেক্ট তুমি পড়তে পারবে না কেন,
টাইম যতটা আছে সেই সাবজেক্টগুলো তুমি পড়ো, এমনভাবেই পড়ো যাতে করে তুমি সেখান থেকে যে ফান্ডামেন্টাল যে কোশ্চেনগুলো আছে সেগুলো যেন তুমি অ্যাটেন্ড করতে পারো। ওকে, গেট আবার এমন কোনো পরীক্ষা নয় যে এখানে প্রচণ্ড শক্ত শক্ত কোশ্চেন হয়। গেটে কিন্তু প্রচুর ইজি এবং মডারেট, যেটা আমি বারবার যেটার উপর জোর দিতে চাইছি সেইটা কিন্তু আসে। এবং আইআইটি মাদ্রাসের ডিরেক্টরের একদম অফিসিয়াল স্টেটমেন্ট যে গেটে আমরা চেষ্টা করি 50% ইজি কোশ্চেন দিতে, আমি তার সাথে আরও 20 বা 25 নম্বর মডারেট যে মার্কস সেটা তোমাদের যোগ করে নিতে বলবো। ওকে, এটা হচ্ছে গেটের আমার একটা মনে হচ্ছিল স্ট্র্যাটেজি, ভালো স্ট্র্যাটেজি হতে পারে। এখনও সমাজ সময় আছে যেহেতু, ফলে আমি এটা বলে রাখলাম, তোমরা এটা ভেবে দেখতে পারো। থার্ড পয়েন্ট, এই পয়েন্ট আমি আগেও ডিসকাস করেছি, আমি আরেকবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং জুনিয়র ইঞ্জিনিয়ারের পরীক্ষা যারা এর জন্য যারা প্রিপেয়ার করছো, যারা খুব সিরিয়াসলি প্রিপেয়ার করছো, তাদের ক্ষেত্রে একটা সবসময় সমস্যা দেখা যায় সেটা হচ্ছে মোটিভেশনের সমস্যা। মোটিভেশনের সমস্যা মানে কবে পরীক্ষা আসবে, ঠিক আছে, এই পরীক্ষাটা আদৌ হবে কি না, এই সবেমাত্র এই পরীক্ষা হলো, এখন যারা গেটের থেকে যারা পেয়েছে যে 10 জন তারা সবেমাত্র জয়েন করলো, বিভিন্ন জায়গায় জয়েন করেছে, তারা ছবি টবি দিচ্ছে, অফিস থেকে ছবি দিচ্ছে, সাইট থেকে ছবি দিচ্ছে। তো এই হচ্ছে এখনকার সিনারিও। ফলে 2023 কেন, 2023 তো ভুলে যাও, 2024-এ কখন একটা এই হয়তো আসতেও পারে, আই এম নট শিওর, ঠিক আছে, যা খুশি তাই হতে পারে। কিন্তু আমার এক্ষুনি মনে হয় না ওয়েস্ট বেঙ্গল পিএসসি অন্তত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পরীক্ষা বার করবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। আমার কোনো অবস্থাতেই মনে হয় না। আমার মনে হয় না 2023-এও এরকম কিছু হওয়ার চান্স আছে, 2024-এ হলেও হতে পারে, ঠিক আছে। ফলে যারা এই পরীক্ষা দিচ্ছ, কেএমডিএ এই আসতে পারে, নাও আসতে পারে, আবারও একই ব্যাপার। এবার কবে আসবে তুমি জানো না, কিন্তু নভেম্বর মাসে আসার কথা ছিল, 2021 সালের নভেম্বর মাসে কেএমডিএর এই যেই দুটোরই পরীক্ষা আসার কথা ছিল, এখন পরীক্ষা আসেনি। ফিনান্স থেকে গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি, যবে পাওয়া যাবে তবে আসবে। ফলে এই সময়টাকে তুমি চুপ করে বসে থাকবে, নিশ্চয়ই নয়। কিন্তু যেটা ব্যাপার সেটা তোমার মাথার উপরে যদি কোনো পরীক্ষা না থাকে, তাহলে যেটা হবে সেটা তুমি কিন্তু মোটিভেশন পাবে না। অনলাইন টেস্ট সিরিজ বা যেখানেই যারা টেস্ট সিরিজ কন্ডাক্ট করছেন না কেন, সেটার লিমিটেশন হচ্ছে সেটার ঠিক তোমাকে ওই সিরিয়াসনেসটা হয়তো দিতে পারবে না, কারণ তুমি অরিজিনাল পরীক্ষা দিচ্ছ না। ফলে এমন কিছু একটা তোমাকে পরীক্ষাকে টার্গেট করতে হবে যে পরীক্ষাটা সত্যি সত্যি পরীক্ষা, অরিজিনাল পরীক্ষা, এবং যে পরীক্ষাটা হয় প্রত্যেক বছর। তো যারা এই লেভেলের প্রিপারেশন করছো, যেহেতু গেট এই লেভেল অফ প্রিপারেশন তারা কন্টিনিউ করছে, তারা কভার আপ করছো, ফলে গেট মে বি আ ভেরি গুড অপশন ফর এই অ্যাসপিরেন্টস। ওকে, ফলে যারা এই পরীক্ষা দিচ্ছ তারা সেপ্টেম্বর মাসে গেটের যখন ফর্ম ফিল আপ হবে, তখন আমার সাজেশন যে তোমরা গেটের ফর্ম ফিল আপ করো এবং গেট পরীক্ষাটা দাও। পড়ো না পড়ো, মাস্টার্স করো না করো, মাস্টার্স করার কী সুবিধা অসুবিধা সেসব আমি অন্য ভিডিওতে বলেছি, চাইলে দেখে নিতে পারো, ঠিক আছে। যদি কেউ নাও করো তাহলে অন্তত পরীক্ষাটা দেওয়া উচিত, এবং তোমার এটা জানা উচিত যে তুমি যাদের সাথে যে ফাইট করতে চলেছো, যাদের সাথে তুমি কম্পিট করতে চলেছো, তারা কি লেভেল অফ প্রিপারেশনের মধ্যে আছে। ফলে তুমি গেটে একটা, কারণ মনে হতো আমি তো এই জন্য প্রিপেয়ার করছি, গেট আমি দেবো কেন ইত্যাদি, ঠিক আছে, ভাবতে পারো, অসুবিধা নেই। কিন্তু মুশকিল যেটা সেটা হচ্ছে যে গেটে তুমি একটা কিছু না, একটা 1000-5 তুমি একটা র্যাঙ্ক বার করে আনো, ঠিক আছে, তাহলেই তুমি বুঝতে পারবে যে ব্যাপারটা কী অ্যাকচুয়ালি, ঠিক আছে। ফলে তুমি কোথায় দাঁড়িয়ে আছো এটা জানাটা তোমার খুব জরুরি, এবং তোমার একটা কনফিডেন্সের ব্যাপার আছে। আমি আর আগেও যেটা বলেছি যে গেটে যারা 50-55% আপ এরকম অ্যাবাভ একটা মার্কস পায়, তারা কিন্তু এমনি এই পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল, মানে প্র্যাকটিক্যালি বলছি, এমনি তো সবাই এলিজিবল, যে বিটেক কমপ্লিট করেছে বা বিই কমপ্লিট করেছে সেই এলিজিবল, সেটার কথা বলছি না। আমি বলছি যে যারা ফাইনালি পাবে, তাদের মধ্যে যে কমন থ্রেডটা আমি দেখেছি, তারা কিন্তু প্রত্যেকে গেটে একটা 50-55+ মার্কস পেয়ে বসে আছে, তারা মাস্টার্স করছে এরকম অবস্থাতে তারা পেয়েছে, গেট অন্তত কোয়ালিফাই করেছে এক বা একাধিকবার। যদি সে মাস্টার্সে এনরোল নাও করায় কোথাও, তারপরেও কিন্তু সে গেট পরীক্ষাটা দিয়েছে একাধিকবার এবং ভালো নাম্বার পেয়ে সে কোয়ালিফাই করেছে। ফলে এর অনেক ফোল্ড অ্যাডভান্টেজ আছে। তো আমি আজকের ভিডিওতে মেনলি যেটা বলার চেষ্টা করেছিলাম, সেটা অন্তত সামনে একটা পরীক্ষা থাক যেইটাকে টার্গেট করে তুমি প্রিপারেশনটা নেবে। জেইর ক্ষেত্রে যেটা বলার, যারা পিএসসি বা এমএসসি জেইর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য যেটা বলার সেটা হচ্ছে তোমাদের ক্ষেত্রে এসএসসি জেই একটা ভালো অপশন হতে পারে, যদিও এসএসসি জেই বছর একটু তাড়াতাড়ি চলে এসছে, নভেম্বর মাসে, জেনারেলি ওটা পরে হয়, নভেম্বর মাসে পরীক্ষা, ভালো কথা, কোনো অসুবিধা নেই, পরীক্ষাটা দাও। এবং জেই অ্যাসপিরেন্টদের ক্ষেত্রে আমি কিন্তু একটা কশান দিয়ে রাখছি, যে তোমাদের যদি এখনও মনে হয় যে গেট সেটা অনেক দূরের একটা পরীক্ষা, সেখান থেকে তো কোনো অবস্থাতে কিছু কোশ্চেন আসতে পারে না, আমরা তো সেই গুপ্তা মুখস্থ করেই যাবো, সেখান থেকেই পাবো, এটা নিশ্চয়ই ফ্যাক্টর এখন আর হচ্ছে না। গেটের প্রথম দিককার পুরনো কোশ্চেন বা ছোটো ছোটো সহজ কোশ্চেন, যেগুলো গেট লেভেলের ক্ষেত্রে মানে স্ট্যান্ডার্ডে অন্তত সহজ বলা যেতে পারে, সেরকম কোশ্চেন কিন্তু তোমরা এখানে ফেস করতে পারো। প্লাস্টিক অ্যানালিসিস থেকে কোশ্চেন হচ্ছে, ট্রান্সপোর্টেশনের ইম্পর্টেন্ট জায়গা থেকে কোশ্চেন হচ্ছে, কনসিডারেশন থেকে কোশ্চেন হচ্ছে, যেই লেভেলে আমি কিন্তু বলে রাখলাম এটা। এবং
ফলে যেটা সেটা হচ্ছে যে মাথায় রাখবে যে প্রিপারেশানটাকে যতটা পারা যায় এজ দেওয়ার চেষ্টা করো। এবং যেই ক্ষেত্রে আমি গেট পরীক্ষাটা দিতে এরকমভাবে বলবো না, ডেফিনেটলি অনেকেই ডিপ্লোমা থেকে ব্যাকগ্রাউন্ড থেকে আছে, তাদের জন্য যেটা বলার সেটা হচ্ছে এসএসসি যেই পরীক্ষাটা দাও, যেহেতু পরীক্ষাটা একটা অন্তত সার্টেন ইন্টারভেলে হবে এটা মোটামুটি জানো। 6 মাস 8 মাস এদিক ওদিক হতে পারে, কিন্তু তাও এর একটা স্টেডিনেস আছে। ফলে এমন একটা পরীক্ষা দেওয়ার চেষ্টা করো বা পরীক্ষাটাকে সামনে রেখে এগো যেটা হয়, যে পরীক্ষাটা সত্যি হবে। ঠিক আছে, এবার গেট পরীক্ষাটা হয়ে গেল ফেব্রুয়ারি মাসে। এবার ফেব্রুয়ারি মাস থেকে তারপর থেকে তুমি এবার তোমার আর কী করার থাকে, তারপর থেকে তোমার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করার থাকে। একবার তুমি যদি পুরো সাবজেক্টটা বুঝে নাও যে কোন সাবজেক্টে কোথায় কী আছে, এবং সেটা তুমি গেট লেভেলে প্রিপারেশন করছো, গেট পরীক্ষা দিচ্ছ, তারপরে তুমি এই জন্য এবার যাবতীয় যা তোমার অন্য প্রিপারেশন সেগুলো তুমি নাও। দ্যাট মে বি আ গুড স্ট্র্যাটেজি। এগেন যে এর ক্ষেত্রেও তাই, এসএসসি যেই পরীক্ষাটা ভালো করে দাও, তারপরে এবার তার আশেপাশে যে পরীক্ষাগুলো আসবে সেই পরীক্ষাগুলোর জন্য তুমি দেবে। এসএসসি যেই খুব ভালো স্ট্যান্ডার্ডে কোশ্চেন করে, এসএসসি যে কোশ্চেন ব্যাংক আছে সেই কোশ্চেন ব্যাংকগুলো সলভ করো। এর আগে এই চ্যানেলেই যারা গেটেটের যে 5 জন যারা এসেছিলো আমার এখানে, তাদের নিয়ে আমি ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে তারা বিভিন্ন বইয়ের কথা বলেছে, সেই বইগুলো তোমরা রেফার করো, সেগুলো প্র্যাকটিস করো। ওকে, তো এইভাবে প্রিপারেশানগুলোকে গোছাও। এবং যেটা সেটা হচ্ছে যে মাথায় রেখো যে পরীক্ষা এরকমও নয় যে কখনো কোনো দিনও হবে না, আবার এরকমও নয় যে এক্ষুনি পরীক্ষা হয়ে যাবে। ফলে একটা ধৈর্যের ব্যাপার থাকে, সবসময় ধৈর্য মোটিভেশন রাখা যায় না, যে কারণে আমি পরীক্ষাগুলোর কথা বললাম। সেটা ভেবে দেখো, সবকটাই ভেবে দেখো। এবং একদম প্রথমে যে ইনফরমেশানগুলো দিলাম সেটা হচ্ছে যে গেটেটের 2022-এর ব্যাচ থেকে যে 6 জন কোয়ালিফাই করেছিল, তারা এই মুহূর্তে কোথায় কারা কী পড়াশোনা করতে ঢুকছে বা মাস্টার্স করতে ঢুকছে সেটাও জানিয়ে রাখলাম। তো এই ছিল ওভারঅল আমার ভিডিওর টপিক। তো আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করছি, পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।